শুভ্রের কথার পরিপ্রেক্ষিতে কেউ আর কিছু বলতে পারল না। সবাই তার সিদ্ধান্তই মেনে নিল। এদিকে আনিকা অবাক দৃষ্টিতে শুভ্রের দিকে চেয়ে আছে। এই লোক জানলো কি করে? 2 মাস পর তার পরীক্ষা, সে তো নিজেই ভুলে গিয়েছিল। তারপর ব্রেকফাস্ট করে সাহিল খান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। সুমি খান টেবিল পরিষ্কার করতে গেলে আনিকা তাকে সাহায্য করতে যায়, কিন্তু তিনি আনিকাকে উপরের কক্ষে পাঠিয়ে দেয় কলেজের জন্য রেডি হতে। আনিকা কথা না বাড়িয়ে চলে আসে, কিন্তু রেডি হয় না, চুপচাপ বসে থাকে। তার কলেজে যাওয়ার কোনো ইচ্ছে নেই। বিয়ে হয়েছে, সে এখন সংসার করবে, বাচ্চা পালবে। পড়াশোনা করেই সময় কেন নষ্ট করবে? কেন? সবকিছু ভেবে শুভ্রের উপর রাগ হয় আনিকার। এই বদলোকের জন্যই তাকে পড়াশোনা করতে হচ্ছে। এটা নাকি তার বর? এমন বদলোকের সাথে সে থাকবে কি করে, যে সারাক্ষণ শুধু বই পড়ো করতে থাকে? কথাগুলো ভেবেই আনিকা রাগী কণ্ঠে বলে ওঠে। তুই বরের মতো থাকবি, আদর সোহাগ করবি, ঘুরতে নিয়ে যাবি, চকলেট আইসক্রিম ফুচকা আনবি। তুই কেন বই পড়, কলেজে যা করবি। আদর সোহাগ করলে সইতে পারবেন তো মিসেস শুভ্র? আচমকা কণ্ঠে চমকে ওঠে আনিকা। পেছন ঘুরে তাকিয়ে দেখে শুভ্র ফর্মাল গেট আপে প্যান্টের পকেটে হাত গুজে সিনা টান টান করে দাঁড়িয়ে আছে, তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে। কি সইতে পারবেন তো? ভ্রু নাচিয়ে বলল শুভ্র। আমি তো ঘুরতে নিয়ে যাওয়া, চকলেট আইসক্রিম ফুচকা আনা এগুলোর কথাও বলেছি। সেগুলো শুনতে পাননি? এটাই শুনেছেন শুধু? অসভ্য পুরুষ। কণ্ঠে রাগ মিশিয়ে বলে আনিকা। অসভ্য পুরুষ যেহেতু বললে অসভ্য পুরুষের মতো কাজ করি তাহলে। কথাটি বলতে বলতে আনিকার দিকে এগিয়ে গেল শুভ্র। আনিকা এবার খানিকটা ভীতু কণ্ঠে বলে। আপনি আমার কাছে আসছেন কেন? তোমারই তো সংসার করার ইচ্ছে, তাই তোমার ইচ্ছে পূরণ করছি। আনিকা ভীতু চোখে তাকায় শুভ্রের দিকে। মানুষটি কেমন মোহময় দৃষ্টিতে তার দিকে চেয়ে এগিয়ে আসে। শুকনো ঢোক গিলে আনিকা। শুভ্র যখন তার অতি নিকটে চলে এসেছে, সেই মুহূর্তেই আখিজোড়া বন্ধ করে ফট করে বলে ওঠে। আমি পড়বো, আজ থেকে সব সময় পড়বো। উম, বই পড়বো, মাটিতে পড়বো, সব সময় পড়বো। আনিকার অবস্থা দেখে বাঁকা হাসি শুভ্র। আনিকার সামনের দিকে সরে আসতে আসতে গম্ভীর স্বরে বলে। 10 মিনিট টাইম আছে তোমার কাছে। 10 মিনিটের মধ্যে কলেজের জন্য রেডি হয়ে নিচে না আসলে আমি উপরে আসব। আর এবারে যেটা হলো না সেটা পরবর্তীতে অবশ্যই হবে। কথাটি শেষ করে টেবিলের ওপর ল্যাপটপ আর কিছু ফাইল নিয়ে বেরিয়ে যায় শুভ্র। আর্নিকা আখিজোড়া গোল গোল করে তাকিয়ে আছে তার যাওয়ার পানে। তার কথাটা স্মরণ হতে ঝটপট উঠে দাঁড়ায় আর্নিকা। তাড়াতাড়ি কলেজ ড্রেস পরে রেডি হয়ে দৌড়ে নিচে আসে সে। শুভ্রর সামনে দাঁড়িয়ে হাঁপাতে থাকে আর্নিকা। শুভ্র সোফায় বসে মোবাইলে কিছু করছিল। সামনে কারো উপস্থিতি বুঝতে পেরে চোখ তুলে তাকায়। তাকাতেই ভ্রু কুঁচকে নেয় সে। অতপর গম্ভীর কণ্ঠে বলে। এভাবে হাঁপাচ্ছ কেন? আনিকা কিছু বলতে যাবে, তার আগেই সেখানে উপস্থিত হন সমীক খান। তিনি এগিয়ে এসে ছেলের উদ্দেশ্যে শুধালেন। আজকে আর্নিকা আমার কলেজ না গেলে হতো না শুভ্র? শুভ্র উত্তর দেয় না, মুখবিবর গম্ভীর করে থাকে। ছেলের থেকে জবাব না পেয়ে দীর্ঘশ্বাস ছাড়েন সমীক খান। তার ছেলে একবার যখন বলেছে আজ আনিকা কলেজে যাবে, তার মানে তাকে যেতেই হবে। আর এই ব্যাপারে কিছু বললেন না সমীক খান। এগিয়ে যান আনিকার দিকে, মাথায় স্নেহময় হাত বুলিয়ে দিয়ে বলেন। সাবধানে থাকবি মা, আর কলেজ থেকে একা আসতে হবে না, শুভ্র তোকে নিয়ে আসবে। আমার কাজ আছে। গম্ভীর কণ্ঠে বলে ওঠে শুভ্র। না আনতে পারলে কলেজে নিয়ে যেতে হবে না। কণ্ঠে রাগ মিশিয়ে বলে ওঠেন সমীক খান। ড্রাইভার গাড়ি নিয়ে যাবে আনতে। তুমি নিয়ে আসতে না পারলে নিয়ে যাবে না? জেদি কণ্ঠে বলেন সমীক খান। মায়ের জেদি কণ্ঠে তার দিকে তাকায় শুভ্র। তারপর আনিকার দিকে এক পলক তাকিয়ে বলে। গো ফাস্ট, আমার লেট হচ্ছে। আর আমি লেট করা পছন্দ করি না। সমীক খানের কথায় জবাব না দিয়ে নিজের কথা বলে চলে যায় শুভ্র। সমীক খান দীর্ঘশ্বাস ছেড়ে আনিকার দিকে তাকিয়ে বলেন। সাবধানে থাকিস, তাড়াতাড়ি যা, না হলে আবার রাগ করবে। আম্মু, তোমরা সবাই এত ভালো। এই বদলোক এত বদ কেন বলো তো? অভিযোগের সুরে বলে আনিকা। বদলোককে? অবাক হয়ে বললেন সমীক খান। কে আবার তোমার এই বাদর মুখ বদ ছেলে? আনিকার কথায় জোরে হেসে যায় সমীক খান। তখনই বাইরে থেকে গাড়ির হর্নের আওয়াজ শোনা যায়। সমীক খান মুখ চেপে হেসে বলেন। আবার বাদর মুখো বদ ছেলে বাইরে অপেক্ষা আমার বাদর মুখো বদ ছেলে বাইরে অপেক্ষা করছে। সে আবার কিন্তু বেশি অপেক্ষা করতে পারে না।
চোখ মুখ কুঁচকে সুমি খানের থেকে বিদায় নিয়ে বাইরে আসে আনিকা। তার এই বদলোকের সাথে যাওয়ার কোনো ইচ্ছে নেই। শুধু কি বদলোকের সাথে, তার তো কলেজে যাওয়ার ইচ্ছেই নেই। শুধু কি কলেজ, নাকি তার পড়াশোনা করারও ইচ্ছে নেই। বাইরে এসে আনিকা দেখে হোয়াইট শার্ট, ব্ল্যাক জিন্স, হাতে লেদারের ঘড়ি আর ব্ল্যাক সানগ্লাস পরে গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে শুভ্র। আনিকা এবার দ্বিধায় পড়ে যায়। সে কোথায় বসবে? সামনে শুভ্রের পাশাপাশি নাকি পেছনে? পরক্ষণেই তার মনে হয় সে কেন ওই বদলোকের পাশে বসবে, তাই পেছনের সিটে গিয়ে বসে। আনিকা বসতেই শুভ্র গম্ভীর কণ্ঠে বলে, আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? হ্যাঁ। ভাবলেশীনভাবে বলে আনিকা। আমি ড্রাইভার? দাঁতে দাঁত চেপে বলে শুভ্র। হ্যাঁ, গাড়ি যেহেতু চালাচ্ছেন সেহেতু ড্রাইভারই হলেন। রিক্সা চালক হয়ে তো আর গাড়ি ড্রাইভ করবেন না। আগের ন্যায় বলে ওঠে আনিকা। শাট আপ স্টুপিড, চুপচাপ সামনে এসে বসো। শুভ্রর গম্ভীর কণ্ঠের ধমক শুনে কেঁপে ওঠে আনিকা। কিছু বলতে যাবে তার আগেই শুভ্র রাগী কণ্ঠে বলে। শুভ্রের রাগী কণ্ঠে আর কিছু বলতে পারে না আনিকা। ভয়ে সামনে এসে বসে, তবে শুভ্রের দিকে তাকায় না। রাগে রাল হয়ে জানালার বাইরে তাকিয়ে থাকে। শুভ্র দেখে আনিকার রাগ, তবে কিছু বলে না। মুখবিবর গম্ভীর রেখে গাড়ি স্টার্ট দেয়। অন্ধকার একটি রুমে বাইরে আলো ঝলমল করলেও এই রুমে আলোর দেখা মিলছে না। চারিদিকে ঘন অন্ধকার ভরে আছে। এই ঘন অন্ধকারের মাঝেও মৃদু আলোয় রোমের মাঝ বরাবর একটি প্রতিচ্ছবি ফুটে উঠেছে। একটি চেয়ারে বসে আছে জাহিন শাহ। সামনের দেয়ালে তাকিয়ে গভীর ভাবনায় মগ্ন সে। সেই মুহূর্তেই রুমে প্রবেশ করে তার সেক্রেটারি মাবুদ। সে এগিয়ে যায় জাহিনের নিকট, কণ্ঠ খাদে নামিয়ে বলে ওঠে। স্যার, একটা খবর আছে। সেভাবে থেকেই বলে জাহিন। স্যার, শুভ্র শেহরাজ খান বিয়ে করেছেন। কথাটি বলতে যতটা সময় লেগেছে তার থেকেও কম সময়ে তার গালে 5 আঙ্গুলের ছাপ বসেছে। আমি বলছি ওই শুভ্র শেহরাজ খান যে শেষ করে দিতে, আর তুই আমাকে তার বিয়ের খবর দিতে এসেছিস। স্যার, আসলে এই চুপ, আর একটা কথা বলবি না। ওই শুভ্রকে শেষ না করা পর্যন্ত আমার সামনে আসবি না। স্যার, মিস্টার শুভ্র শেহরাজ খানকে আমরা অনেক চেষ্টা করেও কিছু করতে পারছি না। তার আশেপাশে অদৃশ্য এক বেড়াজাল তৈরি করে রেখেছে। সে তাকে ঠিক যেমন দেখতে লাগে, সে আসলে তা না। তার ভিতরে কোনো রহস্য লুকিয়ে আছে। ভীতু কণ্ঠে বলে মাবুদ। কি বলতে চাইছিস তুই? কৌতূহলী কণ্ঠে বলে জাহিন। আমার মনে হয় না এই শুভ্র শেহরাজ খানকে আমরা যা দেখছি তিনি আসলে তা নয়। তার ভিতরে কোনো রহস্য লুকিয়ে আছে। কেমন রহস্য? সেটা তো বুঝতে পারছি না স্যার। ঠিক আছে, শুভ্রর উপরে আরও বেশি করে নজরদারি রাখো। কোথায় যাচ্ছে, কি করছে, সব ইনফরমেশন আমার চাই। এই শুভ্র রহস্য তো আমি ভেদ করবই করব। গম্ভীর কণ্ঠে বলে জাহিন। ওকে স্যার। কথাটি বলে চলে যায় মাবুদ। অন্যদিকে আবারও গভীর ভাবনায় মগ্ন হয় জাহিন। শুভ্র যখন থেকে খান কোম্পানির বস হয়েছে তখন থেকেই তার কোম্পানির লস হচ্ছে। তার সাথে সাথে তার কালোবাজারি ব্যবসাতেও প্রভাব পড়ছে। কেউ খুব কৌশলে তার গোপন আস্তানার কথা পুলিশকে জানিয়ে দিচ্ছে, কিন্তু সে আসলে কে সেটা ঠিকভাবে এখনও জানে না। কিন্তু শুভ্র আসার পর থেকে এসব হচ্ছে, তার জন্য প্রথম সন্দেহটা তাকেই করা হচ্ছে। যদি সত্যি এসব তোমার কাজ, তাহলে ভুল জায়গায় হাত দিয়েছ মিস্টার শুভ্র। এর ফল তোমাকে ভোগ করতেই হবে। জাহিন শাহের সাথে শত্রুতা করে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, তুমিও পারবে না। দুপুরের মধ্যভাগ, চারিদিক ভ্যাপসা গরমে অসহ্য হয়ে উঠেছে। খুব একটা রোদ না থাকলেও চারিদিকে কেমন যেন উত্তপ্ত হয়ে আছে। পরপর 2টি ক্লাস করে কলেজ ক্যান্টিনের পাশাপাশি বসে আছে আনিকা ঈশা। আনিকা তার বদ স্বামীর নামে নালিশ করে যাচ্ছে ঈশার কাছে। ঈশাও হাতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে মনোযোগ সহকারে আনিকার অভিযোগ শুনছে। দীর্ঘ অভিযোগ শেষে দীর্ঘশ্বাস ফেলে আনিকা, তারপর আফসোসের সুরে বলে, আমার আর বাংলা সিনেমার মতো বিয়ে করা হলো না। সেটাও থাক, আমার বাচ্চারা একটা কিউট সুইট বাবাও পেল না। কেমন একটা খারুস বাদরের মতো মুখ করে থাকে সব সময়। এই বদলোকের জন্য আমার বাচ্চাগুলো কিউট হবে না। আর্নিকার এই কথার জোর দিয়ে প্রতিবাদ করে ঈশা বলে ওঠে, এটা তুই ভুল বললি শুভ ভাইয়া। বাদরের মতো একদম দেখতে না। তিনি যথেষ্ট হ্যান্ডসাম। না না, শুধু যথেষ্ট না, তিনি একটু বেশিই হ্যান্ডসাম। জানিস, সেদিন আমাদের কলেজ অনুষ্ঠানের দিন কত মেয়ে তাকে দেখে প্রেমে পড়ে গিয়েছে।
এই তুই আমার বান্ধবী না ওই বদলোকের? হ্যাঁ, যে ওই বদলোকের হয়ে কথা বলছিস? আরে আমি ভাইয়ার হয়ে কথা বলছি না তো, আমি শুধু সত্যিটাই বললাম। ভাইয়া খুবই হ্যান্ডসাম। ভাইয়াকে বাদর বললে কিন্তু সত্যিই পাপ হবে। পাপ হলে হোক, তারপরেও বলবো ওই বদলোক বাদরের মতো দেখতে, সবসময় বাদরের মতো মুখ করে থাকে। তুই জানিস শুভ্র ভাইয়ার জন্য কত মেয়ে পাগল হয়ে আছে, আর তুই তাকে বাদর বলছিস? এই কথা শুনলে তারা তোকে জুতা পেটা করবে। করলে করবে, তারপরেও বলবো ওই বদলোক বাদরের মতো দেখতে, বাদরের মতো দেখতে। শেষের কথাটা বেশি জোরে চিল্লিয়ে বলে ওঠে আর্নিকা। তখনই পেছন থেকে গমগমে কণ্ঠে ভেসে আসে, আমি বাদরের মতো দেখতে? তপ্ত দুপুরে শহরের শোলগোল রাস্তাঘাটের জ্যাম পেরিয়ে অফিসের মিটিং বাদ দিয়ে আর্নিকাকে কলেজ থেকে নিতে এসেছিল শুভ্র। কিন্তু এখানে এসে আর্নিকার থেকে নিজের এমন অদ্ভুত নাম শুনে মেজাজ চটে যায় তার। আর্নিকার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গমগমে স্বরে বলে, আমি বাদরের মতো দেখতে? আরে ভাই, তোকে বলিনি তো, আমার বর নামক বদলোককে বলেছি। পিছন ফিরে না দেখেই কথাটা বলে আর্নিকা। এবার যেন রাগটা সহ্যসীমা অতিক্রম করে শুভ্রের। এক প্রকার চিল্লিয়ে বলে, হ্যাঁ মেয়ে, তুমি আমার সাথে তুই তুকারি করছো? প্রথমে মনোযোগ না দিলেও এবার পরিচিত কণ্ঠস্বর শুনে পেছন ফিরে তাকায় আর্নিকা। তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠল সে। আখিজোড়া বড় বড় করে তাকিয়ে থাকলো শুভ্রের রাগী আদলে। ঈশার অবস্থাও একই। এই মুহূর্তে শুভ্রকে দুজনের কেউই আশা করেনি এখানে। দুজনকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে শুভ্র ধমক দিয়ে বলল, কি হলো, উত্তর দাও। আমি বাদরের মতো দেখতে? আর্নিকা এবার নিজেকে বাঁচানোর তাগিদে বলে ওঠে। না মানে, আপনাকে বলিনি তো। ঈশা ও তার সাথে তাল মিলিয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আপনাকে বলেনি। আমাকে কি? কথাটি বলতে বলতে থেমে যায় শুভ্র। আশেপাশের অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে, সেটা দেখে রাগটা দমন করে নেয় সে। তারপর দাঁতে দাঁত চেপে বলে ওঠে, একবার বাড়ি চলো, তারপর তোমাকে আমি দেখছি। শুভ্রের কথায় শুকনো ঢোক গেলে আর্নিকা। এই লোক এমনিতেই তার সাথে যা যা করে, এখন আবার রেগে আছে, না জানি কি কি করবে। কথাটি ভেবেই মুখটা কাদো কাদো করে নেয় সে। কোন দুঃখে যে এই বদলোককে বাদর বলতে গিয়েছিল কে জানে। আর্নিকার কাদো কাদো মুখশ্রীর তোয়াক্কা না করে শুভ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এখন তাড়াতাড়ি বাইরে এসো, তোমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমি সারাদিন কাজ ফেলে এখানে বসে থাকবো না। কথাটি বলে এক মুহূর্ত দাঁড়ায় না শুভ্র। গড়গড় পায়ে বেরিয়ে যায় সেখান থেকে। তার যাওয়ার পানে তাকিয়ে কাদো কাদো স্বরে আর্নিকা বলে, ওনাকে কে শুনতে বললো আমি তাকে বাদর বলেছি? শোনার জন্য কাউকে বলতে হয় না। তুই যখন বলেছিস ভাইয়া তখনই এসেছিল, তাই শুনে নিয়েছে। সহজ সরল জবাব ঈশার। তবে তার এই সহজ সরল জবাবেও খেপে গেল আর্নিকা। তো ওনাকে কি আমি আসতে বলেছি? তুই কেন বলবি? তোর শাশুড়ি ওরফে ভাইয়ার মা বলেছে তাই এসেছে। তো বললেই আসতে হবে? তখন তো খুব বললো তার কাজ আছে তাহলে। আরে আমি জানি না কি, ভাইয়াকে জিজ্ঞেস কর। আর ভাইয়া কিন্তু বাইরে অপেক্ষা করছে, দেরি করলে আরো রেগে যাবে। তুই আমাকে বলবি না? এ কথা এখন দাঁড়িয়ে আছিস কেন? চল তাড়াতাড়ি। আরে এখন সব দোষ আমার না। ঈশার কথা শোনো না আর্নিকা। সে তাড়াহুড়ো করে ব্যাগ উঠিয়ে ঈশার হাত ধরে টানতে টানতে দৌড় দিল বাইরে। তার দৌড় থামলো শুভ্রের গাড়ির কাছে এসে। শুভ্র তখন ড্রাইভিং সিটে বসে আছে গম্ভীর মুখে। গাড়ির কাছে আসতেই হাঁপাতে লাগলো দুজন। জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে ঈশা বলে, তুই এবার যা, তাহলে আমিও অটো নিয়ে চলে যাব। আর্নিকাও নিজেকে স্বাভাবিক করে বলে, ঠিক আছে যা, রাস্তা একদিকে হলে একসাথে যেতে পারতাম। আর চিন্তা করিস না তো, যা তুই। ঠিক আছে যা। কথাটি বলে গাড়িতে উঠে বসে আর্নিকা। শুভ্র তার দিকে না তাকিয়ে কিছু না বলে গাড়ি স্টার্ট দেয়। বেশ কিছুক্ষণ যাবৎ অটোর জন্য অপেক্ষা করছে ঈশা। তবে এই ভর দুপুরে কোনো কিছুরই দেখা মিলছে না। হাঁটতে হাঁটতে কলেজ থেকে বেশ কিছুটা দূরে চলে এসেছে মেয়েটা, তবুও রিস্কার দেখা মেলেনি। বিরক্ত হয়ে একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়ে ঈশা। রাস্তার এপাশ ওপাশ ভালো করে দেখার মাঝেই একটি সাদা রঙের প্রাইভেট কার হুট করে এসে থামে তার সামনে। চমকে ওঠে সে। হুট করে ঘটনাটি হওয়ায় দু কদম পিছিয়ে যায় সে। নিজেকে স্থির করার আগেই তার কর্ণহার হয় চিরপরিচিত গম্ভীর কণ্ঠস্বর। গাড়িতে উঠে এসো। ব্যক্তিটির কথায় সামনে তাকায় ঈশা। সামনে তাকাতেই হৃদয় জুড়ে শীতল হাওয়া বয়ে যায় তার। তার সামনে গাড়ির ড্রাইভিং সিটে বসে আসছে নেভি ব্লু কালারের শার্ট পরিহিতা, ক্লান্ত ও গম্ভীর মুখশ্রীর তার অনেক ভাই। কি হলো, উঠে এসো নাকি আমি চলে যাব?
অনিকের কথায় ঝটপট গাড়িতে উঠে বসে ঈশা। না হলে মানুষটা যে সত্যি সত্যি তাকে রেখে চলে যেত। বাড়ি ফেরার তাড়া না থাকলে তার কল্পনার আপন মানুষটিকে আর একটু সামনের থেকে দেখার লোভটা খুব বেশি আছে তার মধ্যে। ঈশা উঠে বসতেই গাড়ি স্টার্ট দেয় অনিক, তারপর গম্ভীর কণ্ঠে বলে, এখানে কি করছিলে একা একা? মানুষটার এতটুকু প্রশ্নে ঈশার মন খুশিতে নেচে উঠল। ঈশা হাসি মুখে জবাব দেয়, অটো পাচ্ছিলাম না, তাই হাঁটতে হাঁটতে এদিকে কখন চলে এসেছি বুঝতে পারিনি। আর কিছু বলে না। অনিক নিশ্চুপ থাকে। ঈশা এবার নিজের থেকে জিজ্ঞাসা করে, আপনি এদিকে এই সময়? স্যার তাড়াতাড়ি চলে আসায় আমাকেও চলে আসতে বলেছিল। একটু কাজ ছিল, সেটা সম্পূর্ণ করে এখন বেরোলাম অফিস থেকে। এখন কোথায় যাবেন? হুট করেই প্রশ্নটি করে বসে ঈশা। পরক্ষণে ভাবে কি দরকার ছিল প্রশ্নটি করার। সে জানে এটার উত্তর তো পাওয়া যাবে না। তবে তাকে অবাক করে শেষ প্রান্তে দাঁড় করিয়ে অনেক বলে ওঠে, এক বিদেশি ক্লায়েন্টের সাথে মিটিং আছে এক রেস্টুরেন্টে, সেখানেই যাচ্ছে স্যারও। একটু পরেই চলে আসবে সেখানে। ঈশা উত্তর দেয় না, অবাক হয়ে তাকিয়ে থাকে অনিকের দিকে। তার এখনো বিশ্বাস হচ্ছে না অনিক তার প্রশ্নের উত্তর দিয়েছে। ঈশাকে চুপ থাকতে দেখে অনেক ইশারা দিয়ে এক পলক তাকিয়ে বলে, কি হলো, চুপ হয়ে গেলে কেন? অনিকের কথায় খানিকটা নড়ে চড়ে বসে ঈশা। অনিকের থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে বলে, না কিছু না। আবারও দুজনার মাঝে মৌনতা বিরাজ করল। কেউ কোনো কথা বলছে না। গাড়ি এগিয়ে চলছে ধীর গতিতে। মৃদু হাওয়ায় অনিকের এলোমেলো চুলগুলো আরও এলোমেলো করে দিয়ে যাচ্ছে। কিছু চুল নিজের ভঙ্গিমায় কপাল ছুঁয়ে যাচ্ছে। তার দিকে আর চোখে তাকিয়ে আছে ঈশা। সেভাবে থেকেই সে মনে মনে বলে ওঠে, আপনি কবে আমার হবেন অনিক ভাই? কবে আপনার কপালে পড়ে থাকা চুলগুলোকে নিজের হাতে ঠিক করে দেওয়ার অধিকার পাবো? আমার না আপনার চুলগুলোর প্রতি হিংসে হচ্ছে। তারা কেন অনুমতি ছাড়া আপনার কপাল ছুঁয়ে যাচ্ছে বারংবার? তারা তো তারা তো আমার হক নষ্ট করছে, তাই না অনিক ভাই? পর মুহূর্তে নিজের ভাবনায় নিজেই হেসে দেয় ঈশা। ঈশার ভাবনার মাঝেই গাড়ি থামিয়ে অনেক বলে ওঠে, এসে গেছি, নেমে পড়ো। অনিকের কথায় আশেপাশে তাকায় ঈশা। তার বাড়ির সামনে এসে পড়েছে তারা। অনিকের দিকে তাকিয়ে ঈশা বলে, এত দূর আসলেন, বাড়িতে না ঢুকেই চলে যাবেন? আজ না অন্যদিন, আজ মিটিং আছে। ঠিক আছে, আসি তাহলে। কথাটি বলে গাড়ি থেকে নেমে যায় ঈশা। অনেক কিছু বলে না। ঈশা বাড়ির ভেতরে চলে যায়। তার যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থাকে। দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দেয় অনেক। তারপর এগিয়ে যায় রেস্টুরেন্টের দিকে। রাত 10টা শুভ্রতার কক্ষে বসে আড্ডা দিচ্ছে আর্নিকা আর শুভ্রতা। আর্নিকা আড্ডা দিচ্ছে বললে ভুল হবে। সে আসলে শুভ্রের থেকে বাসে এখানে এসে আছে। শুভ্র তখন তাকে বাড়িতে পৌঁছে দিয়ে কোথাও একটা গিয়েছিল। সে সময় আর তাকে কিছু বলেনি, কিন্তু এবার তো তাকে ছাড়বে না, সেটা সে ভালো করেই জানে। তাই শুভ্র বাড়ি ফেরার সাথে সাথেই সে শুভ্রতার কক্ষে এসে বসে আছে, যাতে তাকে কিছু করতে না পারে। আর্নিকার ভাবনার মাঝে শুভ্রতা বলে ওঠে, ভাবি কি হয়েছে তোমার? মুখটা শুকিয়ে গেছে কেন? মনে হচ্ছে ভয় পাচ্ছ? না না, আমি ভয় পাচ্ছি না। মেকি হেসিয়ে বলে আর্নিকা, তাহলে এরকম দেখাচ্ছে কেন তোমায়? ওই আসলে ঘুম পেয়েছে তো তাই। এই কথা আগে বলবে না? ঠিক আছে, তুমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো তাহলে। আমারও ঘুম পেয়েছে। এবার আর্নিকার মুখটা আরও শুকিয়ে যায়। কি করবে সে? এইবার ঘরে গেলেই তো ওই বদলোক থাকবে। যদি তখন কার কথা মনে রেখে তাকে 2-3টা থাপ্পড় মেরে দেয়, তখন কি হবে? পরক্ষণে আর্নিকার মাথায় আসে, এটা তো সেই দুপুরের ঘটনা। তার মনে নাই থাকতে পারে। সে তো কাজে গিয়েছিল। কাজের চিন্তায় হয়তো সেই কথা ভুলেই গেছে। থরি না লোকটা সারাক্ষণ শুধু তাকে নিয়ে ভাবে, যে তার কথা সব মনে রাখবে। কথাটি ভেবে মুচকি হাসে আর্নিকা। তারপর উঠে শুভ্রের কক্ষের দিকে এগিয়ে যায়। শুভ্রের কক্ষের সামনে এসে কক্ষের দরজা একটু খুলে ভেতরে উকি দেয় সে। না, লোকটা কক্ষে নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে আর্নিকা তারপর আস্তে করে রুমে প্রবেশ করে দরজাটা চাপিয়ে দিয়ে যেই পেছনে ঘুরতে যাবে, তখনই তাকে দেয়ালের সঙ্গে চেপে ধরে কেউ। ব্যথায় চোখ মুখ কুঁচকে যায় আর্নিকার। তখনই সে শুনতে পায় শুভ্রের গম্ভীর কণ্ঠস্বর। তো তখন যেন কি বলছিলেন মিসেস খান? আর্নিকা চমকায়। লোকটি তার মানে মনে রেখেছে সেই কথা। এবার সে কি করবে? কি হলো, উত্তর দিন মিসেস খান। আ- আমি কিছু বলিনি। দুদিকে মাথা নেড়ে ব্যথাতুর কণ্ঠে বলে আর্নিকা। তাই নাকি? তাহলে কে বলেছিল? আমি কি করে বলবো? কাদো কাদো স্বরে বলে আর্নিকা। শুভ্র ঠান্ডা দৃঢ় কণ্ঠে বলে, আমি বাদুরের মতো দেখতে, তাই না?
শুভ্রের কথা সম্পূর্ণ অস্বীকার করে দুদিকে নাসূচক মাথা নেড়ে আনিকা বলে, না না, কে বলেছে আপনি বাদরের মতো দেখতে? যে বলেছে সে হয়তো চোখে দেখে না। না হলে কি আর এমন হ্যান্ডসাম ছেলেকে কেউ বাদর বলে? তার মানে তুমি বলতে চাইছো তুমি অন্ধ? শুভ্রের কথায় হতভম্ব হয়ে পড়ে আনিকা, কিছু বলে। শুভ্র এ পর্যায়ে তাকে ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, ঠিক আছে, প্রথমবারের মতো মাফ করলাম তোমায়। যদিও মাফ শব্দটা আমার ডিকশনারিতে নেই, তবুও মিসেস খান হওয়ার জন্য এই অফারটা পাচ্ছ। তবে এটাই ফার্স্ট অ্যান্ড এটাই লাস্ট। সকাল সকাল ঝলমলে রোদ উঠেছে আজ। স্নিগ্ধ সকালে গাছের কচি নরম পাতা হাওয়ার তালে নেচে উঠছে বারংবার। মৃদু হাওয়ায় চারদিক শিহরিত সূর্যের ঝলমলে আলো চারিদিকে উজ্জ্বল প্রাণবন্ত করে তুলেছে। বড় জানালার কাছ বেয়ে এক টুকরো সোনালি রোদ চোখে এসে লাগছে শুভ্রের। চোখে রোদ লাগায় ঘুমের মাঝেই ভ্রুজোড়া কুঁচকে নেয় সে। পাশ ঘুরে অন্যদিকে শোয়ার চেষ্টা করলে ঘুরতে পারে না সে। আরও এক দফা বিরক্ত হয়ে নেয় শুভ্র। বিরক্ত হয়ে পিটপিট করে আখিজোড়া খুলে চারদিকে পর্যবেক্ষণ করে নেয় সে। বুকের ওপর ভারী কিছু অনুভব করে মাথা উঁচিয়ে তাকায় সে। তাকাতেই যেন এতক্ষণের বিরক্তি ভাব হাওয়ায় মিলিয়ে যায়। কুচকানো ভ্রুজোড়া শিথিল হয়ে আসে। আখিজোড়ায় ভিড় করে একরাশ মুগ্ধতা। স্থির দৃষ্টিতে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে থাকে আনিকার ঘুমন্ত মুখশ্রীর পানে। সকালের স্নিগ্ধ সোনালি রোদ এসে পড়েছে আনিকার ঘুমন্ত আদলে। ভ্রু কুচকে দু হাতে শুভ্রকে জড়িয়ে এক পা তার গায়ে তুলে বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে আনিকা। শুভ্র হাসে। ঘুমানোর আগে মেয়েটা আসতে চায় না তার কাছে, কিন্তু ঘুমিয়ে গেলে নিজেই কখন শুভ্রকে জড়িয়ে ধরে তার খেয়াল নেই। চোখে রোদ পড়ায় শুভ্রকে ছেড়ে পাশ ফিরে যেতে চায় আনিকা, তবে পারে না। পাশ ফেরার আগেই শুভ্র তাকে এক হাতে জড়িয়ে বুকের সাথে আগলিয়ে রাখে। কপালে আসা ছোট্ট ছোট্ট চুলগুলো কানের পাশে গুজে দিয়ে মৃদু স্বরে বলে, আমার ব্যক্তিগত ছলনাময়ী। পরপরই নিজের কথায় নিজেই অবাক হয় শুভ্র। সে এইসব কথা বলছে, সত্যি ভাবা যায় না। সে তো এক প্রকার জেদের বসে বিয়ে করেছিল এই মেয়েকে। সেদিন যখন তাকে থাপ্পড় মারে তখন সে ভেবেছিল এই মেয়ের জীবন শেষ করে দেবে, কিন্তু আজ মনে হচ্ছে এই মেয়েটাই তার জীবন। নিজের জীবনকে সে নিজেই কি করে শেষ করবে। শুভ্র আবারও আনিকার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে মৃদু স্বরে আওড়ায়, যখন ভাবলাম অনুভূতির প্রথম ধাপে আমি, তখনই দেখলাম অনুভূতির শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি আমি। তাই তো নিজের সবটুকু দিয়ে আপনাকে আমার করে নিলাম। শুধুই আমার, একান্তই আমার ব্যক্তিগত ছলনাময়ী রমণী। শুভ্রের বিড়বিড় করে কথার মাঝে পিটপিট করে চোখ মেলে তাকায় আনিকা। আশেপাশে তাকিয়ে নিজেকে শুভ্রের বুকে দেখে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে শুভ্রের থেকে দূরে চলে আসে সে। আচমকা এমনটা হওয়ায় কিছুই বুঝতে পারে না শুভ্র। আনিকা এবার তার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে, রাতের জোর জবরদস্তি জড়িয়ে ধরে ঘুমান বলে ভাববেন না দিনের বেলাতেও আমার কাছে ঘেঁষতে পারবেন? শুভ্র বাঁকা হেসে আনিকার দিকে তাকিয়ে বলে, এতক্ষণ আমি তোমার কাছে না, তুমি আমায় জড়িয়ে ধরেছিলে। একদম মিথ্যে কথা বলবেন। আমাকে কি আপনার মতো অসভ্য মনে হয়? আবারও অসভ্য বলছো মেয়ে? অসভ্যতা আমি কিছুই তো দেখালাম না। চুপ করুন বদলোক। আপনার সাথে কথা বলাই বেকার। সকাল সকাল আমার ভালো মুডটা আরো খারাপ করতে চাই না আমি। সকাল সকাল বরের সাথে কথা বললে দিন ভালো হয় শুনেছি, কিন্তু তুমি বলছো তোমার মুড খারাপ হয়, এটা মানা যায় না। শান্ত কণ্ঠে বলে শুভ্র। আপনাকে বর মানলে তো আমার দিন ভালো যাবে। আমি আপনাকে বর হিসেবে কোনোদিনও মানব না। আনিকার কথায় পরিপ্রেক্ষিতে শান্ত স্বরে শুভ্র বলে, তোমাকে তো বলিনি বর মানো আমাকে। শুভ্রের কথায় ভ্যাবাচাকা খেয়ে যায় আনিকা। কি বলবে বুঝতে পারে না। কিছুক্ষণ থম মেরে বসে থেকে মুখ বাঁকিয়ে বলে, আপনার সাথে কথা বলাই বেকার বদলোক। কথাটি বলে আর এক মুহূর্ত থাকে না সেখানে। দৌড়ে ওয়াশরুমে চলে যায় আনিকা। শুভ্র তার যাওয়ার পানে তাকিয়ে থেকে মুচকি হেসে পিড়পিড় করে বলে, পাগলি বউ আমার। সকাল 9টা। খানবাড়ির প্রত্যেকে খাবার টেবিলে ব্রেকফাস্ট করতে ব্যস্ত। সুব্রতা আর আর্নিকা গল্প করতে করতে খাচ্ছে, আবার মাঝে মাঝে হেসে উঠছে। সুমি খান কয়েকবার তাদের ধমকও দিয়েছে, তবে কাজ হয়নি। কিছুক্ষণ চুপ থাকার পর আবারও গল্পে মেতেছে দুজনে। শুভ্র বরাবরের ন্যায় গম্ভীর মুখশ্রী করে সম্পূর্ণ ধ্যান খাবারের উপরে রেখেছে। সবকিছু লক্ষ্য করে সাহিল খান শুভ্রকে উদ্দেশ্য করে বললেন, শুভ্র, তোমাদের বিয়ের কয়েকদিন হয়ে গেল। যেহেতু আন্নিমা মামুনি পরীক্ষাও, তোমার কাজের জন্য অনুষ্ঠান আরো দেরি করে নেওয়া হয়েছে। তাই আন্নিকার বাবা চাচ্ছিল তুমি আর আন্নিকা তাদের বাড়ি থেকে ঘুরে আসো।
শুভ্র খাওয়া থামিয়ে এক পলক বাবার দিকে ও এক পলক আর্নিকার দিকে তাকায়। যে বাড়ি যাওয়ার কথা শুনে এতক্ষণের দীর্ঘ গল্প থামিয়ে তার দিকে উত্তরের আশায় তাকিয়ে আছে। শুভ্র এবার বাবার দিকে তাকিয়ে বলল। অফিসে এখন নতুন প্রজেক্টের কাজ। শুভ্রকে থামিয়ে দিয়ে তার বাবা চট জলদি বলে উঠলেন। কাজ সেটা সেখান থেকেই করবে, তাছাড়া অনিকও তো ওখানেই থেকে অফিসে যাবে। তুমিও না হয় দুদিন সেখান থেকে অফিসে গেলে তাতে কি সমস্যা? সুমি খান স্বামীর কথায় সহমত প্রকাশ করে বললেন। হ্যাঁ সেটাই। আর আর্নিকাও তো বাড়ির কথা মনে পড়ে। শুভ্র এবার মেনে নেয় সবার কথা, তপ্ত শ্বাস ফেলে বলে। ঠিক আছে, ওকে বিকেলের দিকে রেডি থাকতে বলবে। অফিস থেকে এসে তারপর বেরোবো। শুভ্রের কথায় অস্ত্রে হাসি ফুটে ওঠে আর্নিকার। সে এতক্ষণ ভেবেছিল এই বদলোকটাকে নিয়ে যাবে না। আর্নিকার মুখের হাসিটুকু চোখে এড়ায় না শুভ্রের। সে খাওয়ায় মনোযোগ দিতে দিতে আবারও বলে ওঠে। বাড়ি যাওয়া মানে এই না যে পড়াশোনা বাদ দিয়ে দেয়া। সামনে পরীক্ষা, তাই আজকেও কলেজে যেতে হবে, আর আগামীতেও। এতক্ষণের হাসি হাসি মুখটা মুহূর্তেই তিতা করলার মতো হয়ে যায় আর্নিকার। সে তো ভেবেছিল এই কয়দিন অন্তত কলেজে যেতে হবে না, কিন্তু এই বদলোক তো বদলোকই। এই লোক কি আর তার সুখ সহ্য করতে পারে? কথাটি ভেবে মুখ বাঁকায় আর্নিকা। অফিস রুমে বসে আছে শুভ্র। তখনই দরজায় কেউ নক করে। শুভ্র ফাইলের দিকে তাকিয়ে ভেতরে আসার অনুমতি দেয় তাকে। অনুমতি পেয়ে সে ভেতরে প্রবেশ করে। 23-24 বছরের এক নারী। হোয়াইট কালারের লেডিস শার্ট আর ব্ল্যাক কালারের হাঁটু অবধি স্কার্ট পরেছে সে। চুলগুলো ব্রাউন কালার করা, ঠোঁটে ডার্ক লিপস্টিক, কানে ছোট ছোট স্টোনের ইয়াররিং। বেশ অত্যাধুনিক এক নারী। নিজের আকর্ষণীয় হাঁটার স্টাইলে এগিয়ে আসে শুভ্রের দিকে। শুভ্র তখনও ফাইলে মনোযোগ দিয়ে আছে, সেভাবে থেকেই হাতের ইশারায় সামনের চেয়ারে বসতে বলে তাকে। সে বসে তারপর শুভ্রের দিকে একটি ফাইল এগিয়ে দিয়ে বলে। স্যার, এখানে আপনার একটা সাইন লাগবে। শুভ্র এবার তার দিকে এক পলক তাকিয়ে ফাইলটি হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে। মিস লিনা, নতুন প্রজেক্টের ডিটেলসগুলো সব তৈরি করা হয়েছে? ইয়েস স্যার, সব কিছু হয়ে গিয়েছে। আমি অনিক স্যারকে একবার দেখার জন্য দিয়েছি। তিনি সব কিছু দেখে আপনাকে মেল করে দিবে। আর অনিক স্যার তো অফিসের কাজে দুদিনের জন্য বাইরে গিয়েছেন। আর এটা একটা মার্কেটিং, তার জন্য আপনার সাইন দরকার, তাই নিয়ে আসা। শুভ্র উত্তর দেয় না, ফাইলটি ওপেন করে দেখতে থাকে। অন্যদিকে লিনা তার দিকে তাকিয়ে থাকে। শুভ্রের এই গাম্ভীর্য, অ্যাটিটিউড, স্টাইল সব কিছুতেই বারংবার ঘায়েল হয় সে। যেখানে অফিসের প্রায় বেশিরভাগ পুরুষ তার দিকে তাকিয়ে থাকে, তার সাথে কথা বলার জন্য বাহানে খোঁজে, সেখানে শুভ্র তার দিকে ভালোভাবে এক পলকও তাকায় না পর্যন্ত। শুভ্রের এই অ্যাটিটিউড তার মনে আরও গভীর ছাপ ফেলে। হয়ে গিয়েছে, এবার আপনি আসতে পারেন। সাইন করে ফাইলটি লিনার সামনে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে শুভ্র। লিনা ফাইল হাতে নিয়ে তাকিয়ে থাকে তার দিকে। শুভ্র ল্যাপটপ ওপেন করতে করতে আবারও বলে। নাও ইউ ক্যান লিভ। লিনা এবার ফাইল হাতে নিয়ে বেরিয়ে যায়, তবে যাওয়ার আগে আবারও একবার পেছন ঘুরে এক পলক দেখে নেয় শুভ্রকে। আর্নিকার একটি ছবি হাতে বসে আছে জাহিন। আর্নিকার ছবিটিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে চলেছে সে। ছবিটির দিকে তাকিয়ে বাঁকা হাসে জাহিন। তার পার্সোনাল সেক্রেটারি মাহমুদ উদ্দেশ্য করে বলে। এবার শুভ্র খান কিভাবে আমাদের বাধা হয়ে দাঁড়ায় সেটাই দেখার পালা। সে যদি আমাদের কাজে বাধা দেয়, তাহলে আমরা তার জীবনে বাধা হয়ে যাব। মাহমুদ কিছুটা অস্বস্তি নিয়ে প্রশ্ন করে। স্যার, আপনার মনে হয় আমরা তার স্ত্রীকে কিছু করতে পারবো? কি বলতে চাইছিস তুই? আমি ওই শুভ্র শেহরাজ খানের কাছে হেরে যাব? হুঙ্কার দিয়ে বলে ওঠে জাহিন। মাহমুদ এবার তুতলিয়ে বলে ওঠে। স্যার, আপনার মনে হয় আমরা তার স্ত্রীকে কিছু করতে পারবো? কথা শেষ করতে পারল না মাহমুদ, তার আগেই জাহিন তাকে থামিয়ে বলে ওঠে। তোদের দিয়ে কিছু হবে না, তাই যা করার আমিই করব। মাহমুদ চুপ থাকে, কিছু বলে না, কিন্তু তার বড্ড ইচ্ছে করছে তার বসের মুখের ওপর বলতে এতদিন চেষ্টা করেও তার একটা চুল ছিঁড়তে পারলেন না, আর আসেন তার স্ত্রীকে কিডন্যাপ করতে। মাহমুদ এবার উপর দিকে তাকিয়ে বলে ওঠে। না মানে, এত চেষ্টা করেও তো তাকে কিছু করতে পারলাম না, তাহলে তার স্ত্রীকে কিভাবে? ইয়া আল্লাহ, আমার স্যারকে একটু আপনি সুবুদ্ধি দিন, তাকে বুঝিয়ে দিন সে আসলে কার সাথে লড়তে চলছে।
বিকেল 4টা। অফিস থেকে ক্লান্ত শরীরে অফিস থেকে ফিরে বাড়িতে প্রবেশ করে শুভ্র। ড্রয়িং রুমে কাউকে না পেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে সে। নিজ কক্ষের সামনে আসতেই দৃশ্যমান হয়। বিকেল 4টা। অফিস থেকে ক্লান্ত শরীরে ফিরে বাড়িতে প্রবেশ করে শুভ্র। ড্রয়িং রুমে কাউকে না দেখে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে সে। নিজ কক্ষের ভেতরে প্রবেশ করতেই আখিদয়ের সামনে দৃশ্যমান হয় তার ব্যক্তিগত ছলনাময়ী রমণীর হৃদয় ঘায়েল করা রূপ। লাল রঙা শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল পোষে আর্নিকা। পিঠদয়ে কোমর পর্যন্ত চুলগুলি পরিপাটি করে রাখা, দুহাতে একটি করে সোনার বালা। আয়নার দিকে ঝুঁকে কাজল পরার জন্য এক পিন করা লম্বা শাড়ির আঁচলের নিচের দিকের কিছু অংশ মাটি ছুঁই ছুঁই করছে। এই মনোরম দৃশ্য দেখে যেন আখিজোড়া স্থির হয়ে উঠল শুভ্রের। হৃস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গেল তার। ঘোর লাগা দৃষ্টিতে আর্নিকার দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল,